কোন পথে বাংলা, কোন পথে বাংলার সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি। সন্দেশখালির ঘটনার পর মার্ক্সবাদী পথের পক্ষ থেকে আমরা শুনতে চেয়েছি সমাজকে নিয়ে যারা সিরিয়াস চিন্তাভাবনা করেন তাদের মতামত। আমাদের মধ্যে আছেন অনিতা অগ্নিহোত্রী, যার লেখা গল্প, উপন্যাস তার সঙ্গে আমরা সবাই পরিচিত, যেখানে তিনি তুলে ধরেছেন প্রান্তজনের কথা, খেটে খাওয়া মানুষের কথা। আছেন অনির্বাণ চট্টোপাধ্যায়, সাংবাদিক, দুই বাংলার মানুষের কাছেই যিনি সমান পরিচিত নাম। আছেন কুমার রানা, দীর্ঘদিন গবেষণার কাজের সঙ্গে যুক্ত, নিয়মিত কলাম লেখক। যখনই আমরা লেখা চেয়েছি কখনো নিরাশ করেননি। আজ খোলামেলা আলোচনা করবেন ওরা নিজেরা। পশ্চিমবাংলার রাজনৈতিক বুদ্ধি চর্চায় যে পঙ্কিল আবর্ত তৈরি হয়েছে তাকে কিভাবে স্বচ্ছ ধারায় পরিণত করা যায়, মার্ক্সবাদী পথের পক্ষ থেকে এটি তারই একটি বিনম্র প্রয়াস। আপনাদের সবাইকে স্বাগত। শুনব আমরা মতামত আলোচকদের একান্তই নিজস্ব। আমরা তো যথাসম্ভব কথোপকথনের মতো করেই আজকের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সেই কারণে আলোচনার শুরুতে আমাদের তিনজনের পক্ষ থেকে কয়েকটি কথা একটু বলে নিতে চাই। আজ যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা করতে গিয়ে আমাদের নিজেদের সঙ্গে কিছু বোঝাপড়া করতে হয়েছে। বোঝাপড়া এই যে এই আলোচনা করার হক আমাদের নিশ্চয়ই আছে, কিন্তু তার সর্বসাধারণের জন্য প্রচার করার এখতিয়ার আমাদের কতটুকু, এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা নিঃসংশয় নই। কিন্তু আজকে আমাদের রাজ্যের পরিস্থিতি কি এমনই যে এ নিয়ে কেবল নিজেদের মধ্যে কথা বলাটাই আর যথেষ্ট নয়। যেমন এই মুহূর্তে সন্দেশখালির ঘটনাগুলি আমাদের মনে যে ভয়ঙ্কর উদ্বেগ সৃষ্টি করে চলেছে, তা অন্তত দুটি কারণে জনপরিসরে প্রকাশ করার দরকার আছে বলে মনে হয়। প্রথমত, প্রকাশ্যে আলোচনা না করলে যা ঘটছে তা নিয়ে আমাদের নিজস্ব অনুধাবনে বিপজ্জনক খামতি থেকে যেতে পারে, বিশেষ করে যখন ক্ষমতার নানা ভাগীদারেরা সত্যকে আড়াল করার জন্য নানাভাবে সক্রিয়। জনপরিসরে আলোচনার মধ্য দিয়ে সত্যকে সামনে আনার জরুরি কাজটি হয়তো কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। দ্বিতীয়ত, যা ঘটছে, অন্তত যেটুকু খবর পাওয়া যাচ্ছে, তাকে রাজ্যের এবং দেশেরও সামগ্রিক আর্থিক, সামাজিক ও রাজনৈতিক সমস্যার সঙ্গে যুক্ত করে দেখার প্রয়োজনটি তুলে ধরা আবশ্যক। আমাদের মনে হয়েছে এই সামগ্রিকতার দিকটিতে যতটা মনঃসংযোগ করা দরকার এখনো পর্যন্ত তেমনটা হতে দেখা যাচ্ছে না। বাঙালি সম্পর্কে একটা ধারণা প্রচলিত যে তারা কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পারে না। ধারণাটা ঠিক, বা বলা যায় ঠিক ছিল। অধুনা সাম দাম দণ্ড ভেদের চাপে বাঙালির ভিন্ন মত হওয়ার ক্ষমতাই যেন বিপন্ন হয়ে পড়েছে। কিন্তু আমরা একটা ব্যাপারে একমত হতে পারি, যে যা ঘটছে সে ব্যাপারে ভিন্ন ভিন্ন মতামত ও দৃষ্টিভঙ্গিগুলো উঠে আসা খুবই জরুরি। আজকে আমরা যারা এই আলোচনায় একত্র হয়েছি তারা নিজেদের বোধ বুদ্ধি দিয়ে পরিস্থিতিটি বিচার করার, বোঝার চেষ্টা করব। তাতে মতামতের বিভিন্নতা থাকবে, দৃষ্টির বহুত্বই আমাদের সম্পদ। আশা করতে পারি যে আজকে আলোচনার সূত্র ধরে আমরা নিজেরা এবং অন্য সহ নাগরিকরাও একই সঙ্গে নিজের মতো করে এবং যৌথভাবে চিন্তায় ও কাজে এই গভীর সংকটের মোকাবিলার কিছু পাথেয় সংগ্রহ করতে পারব। তো এবার কথা হচ্ছে যে যদি আমরা গত কিছুদিন ধরে যে কাণ্ডটা পশ্চিমবঙ্গে ঘটছে সেইটাকে সামনে রেখে, কিন্তু একই সঙ্গে শুধু এই সন্দেশখালির ঘটনা বলেই নয়, পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে একের পর এক যে ভয়ঙ্কর সমস্ত ঘটনার সাক্ষী আমরা থেকেছি গত অনেক কাল ধরে, সেগুলো নিয়ে একটু কথা বলতে পারি। বিশেষ করে এই ঘটনাগুলো যখন ঘটে, যেমন এখন ঘটছে, গত কয়েক সপ্তাহ ধরে ঘটছে, তখন তাই নিয়ে অনেক শোরগোল হয়, অনেক রকম কথা হয়, খুব উত্তেজনা সৃষ্টি হয়, এবং তারপরে একটা সময় গিয়ে প্রায় স্বাভাবিক নিয়মে ওটা ঝিমিয়ে যায়। তখন কিরকম যেন শোরগোলটাও থেমে যায় এবং আমরা যেন পরের প্লাবনটার জন্য আবার অপেক্ষা করতে থাকি। কিন্তু এই প্রত্যেকটা ঘটনা, প্রথমত এই ঘটনাগুলোকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বলে মনে করার কোনো কারণ নেই,
এটা পশ্চিমবঙ্গের আর্থিক, সামাজিক, রাজনৈতিক যে পরিস্থিতি, তারই নানা রকম ভাবে তারই পরিণামগুলো আমাদের চোখের সামনে যখন বেরিয়ে আসে আমরা দেখতে পাই। কিন্তু পরিস্থিতিটা অনেক বেশি গভীর এবং অনেক বেশি ব্যাপক। এবার এই পরিস্থিতিটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করার কি উপায় থাকতে পারে? গভীরভাবে চিন্তা আমরা কতটুকু করতে পারবো আমি অন্তত একেবারেই জানি না, কিন্তু আমরা অন্তত সেই চেষ্টাটা একটু করতে পারি। এই কারণেই তো আমাদের আজকের বসা, আলোচনা করা। এবং এখানে অনিতাদিকে যদি প্রথম আমরা বলি যে তোমার কি মনে হচ্ছে এই সন্দেশখালী উপলক্ষ করে, কিন্তু বৃহত্তর ভাবে পশ্চিমবঙ্গ নিয়ে যদি একটু বলো। হ্যাঁ অনির্বাণ, আমি তোমার সঙ্গে পুরো একমত যে সন্দেশখালীকে দেখছি, উদ্বিগ্ন হচ্ছি, কিন্তু একটু সার্বিকভাবে পুরো পরিস্থিতিটা দেখার প্রয়োজন আছে। আমরা দেখছি গত এক সপ্তাহ 10 দিন ধরে ওইখানকার স্থানীয় সাধারণ মানুষের বিক্ষোভ, তাদের মধ্যেকার উত্তেজনা, মিছিল দেখছি। এলাকার যারা দুষ্কৃতকারী, বলশালী, তারা যেই একটু আড়ালে গেছেন, ওখানে নেই তারা, তখনই মানুষ বেরিয়ে এসছেন, মেয়েরা বেরিয়ে এসছেন এবং ক্যামেরার সামনে তাদের উপর যে নির্যাতন হয়েছে সেই সব কথা তারা বলছেন। একই সঙ্গে আমাদের যেটা মনে রাখতে হবে যে সন্দেশখালীতে আজকে আমরা যেটা দেখছি সেটা কিন্তু আজকের ঘটনা নয়, সেসব ঘটনা কিন্তু ঘটছে বেশ কয়েক বছর ধরে। মানে এই যে একটা ব্যাপার যে শ্রমজীবী মানুষ, সাধারণ ছোট কৃষক, তাদের চাষের জমি, সেগুলো জবরদস্তি নিয়ে জমিতে জল ঢুকিয়ে সেটা ভেড়িতে পরিণত করা হচ্ছে। জমি নেওয়া হলো, তার জন্য তাদের কিছু পাওনা ছিল, লিজের টাকার দরুন, সেগুলো তো দেওয়া হচ্ছে না সময় মতো। মানুষকে দিয়ে জবরদস্তি কাজ করানো হচ্ছে, কাজের টাকা তারা পাচ্ছেন না। এবং একটা জিনিস তো, এটা একটা অন্য সংবাদ সূত্রে আমি পেলাম, একটি কারখানা ওখানে ছিল, যে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং সেই কারখানার জন্য রপ্তানির জন্য যে চিংড়ি মাছ ওখানকার মানুষ সরবরাহ করেছিলেন মৎস্যজীবীরা, তার টাকাও একদল যারা বলশালী দুষ্কৃতকারী লোক তারা আত্মসাৎ করেছে। তো এই ঘটনাগুলো তো মানুষের মনে অনেক দিন ধরে একটা চেষ্টা করছে, প্রতিরোধের একটা চেষ্টা মানুষ করে যাচ্ছেন, কিন্তু করতে পারেননি যেহেতু সবাই ছিলেন এবং সে সুযোগটা হচ্ছিল না এবং তারা নিজেদের সুরক্ষিত মনে করছিলেন না। তো এইখানে আমাকে যেটা সবচেয়ে বেশি ভাবিয়েছে যে সরকারের তো একটা সাংবিধানিক দায়িত্ব আছে না, এটা একটা সাধারণ এলাকা নয়। সন্দেশখালীতে তোমার জনজাতি মানে আদিবাসী এবং তফসিলি জাতি মেশালে ধরো 60% বেশি মানুষ আছেন। এরকম একটা এরিয়া যেখানে তোমার উপার্জনের একটা জায়গাটা খুব সীমিত, সেখানে স্থানীয় আধিকারিকরা, তাদের মধ্যে বিডিও আছেন, তাদের মধ্যে বিএলআরও আছেন, পুলিশ আছেন, তারা কি করছিলেন? তারা কারোর কথাই কি তারা আগে শোনেননি? তারা যদি না শুনে থাকেন তাহলে কেন শোনেননি? এই জিনিসটা যে আছে, এরকম একটা অঞ্চলে সরকারের একটা যে দায়িত্ব, সেই দায়িত্বের প্রতিফলন কোথায়? এবং আজকে যে কথাটা উঠছে, আমি দুটো জিনিস দেখছি যে মেয়েদের নির্যাতনের প্রসঙ্গে দুটোই দেখছি আমি। একটা হচ্ছে যে একদল মানুষ এই নির্যাতনটাকে কেন্দ্র করে ওখানে একটা সাম্প্রদায়িক ব্যাপার, তার উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে যে এই ধর্ম বনাম ওই ধর্ম, এইভাবে মেয়েদের উপর অত্যাচার হয়েছে, যেটা আমার মনে হয় ভুল এবং সেটা একটা প্রতিবাদ করা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা জিনিস হয়েছে যে এই যে মেয়েদের নির্যাতন, যেটাকে যৌন নির্যাতন বলে চিহ্নিত করে বলা হচ্ছে, যে এটা বলছেন আবার পুলিশ আধিকারিকরা বলছেন, মহিলা কমিশন বলছেন যে আমাদের সামনে তো কেউ কিছু বলেননি। তার মানে কি আমরা নিজেদের অভিনন্দিত করব যে না এরকম কিছু হয়নি? আমাদের যেটা বুঝতে হবে যে এমন একটা এলাকা, সুন্দরবনের মানে অন্তর্গত এমন একটা অঞ্চল যেখানে মেয়েরাই কাজ করেন, মাইগ্রেশন খুব হাই, মেয়েরা সমস্ত শ্রমের কাজ করেন। সেখানে যদি মেয়েদের ডেকে নিয়ে একটা জায়গায় বসিয়ে দেওয়া হয়, বসিয়ে রাখা হয় জবরদস্তি, রাত্রিবেলা ঘুম থেকে তুলে কাজ করতে বলা হয়, পার্টি অফিসেই হোক বা যেখানেই হোক, এবং তাদের উপরে ধমক দেওয়া হয় বা তাদের উপরে বলপ্রয়োগ করার চেষ্টা করা হয়, সেটা যথেষ্ট খারাপ, সেটাই তো একটা অপরাধ। তো আমরা কি সার্বিক পরিস্থিতিটা দেখে এটা ভাববো না যে এই ঘটনাগুলোকে আমাদের মন থেকে মুছে দিলেই যথেষ্ট? মানে আমাদের তো পরবর্তী একটা দায়িত্ব রয়ে যায়। তো এই জিনিসটা যে ঘটছে সন্দেশখালীতে, আমি আরেকটু পরে আরো বলবো যে অর্থনীতির ক্ষেত্রে, মানে বাংলার অর্থনীতির ক্ষেত্রে এই সব ঘটনাগুলো তাৎপর্য কি,
আমার মনে হয় কুমার তুমি যদি বলো। আমি প্রথমেই বলি, যেটা অনিতাদি বলছিলেন, জল ঢুকিয়ে দিয়ে ভেড়িতে পরিণত করা। আমি কদিন আগে আমাদেরই করা এক সময় লিভিং ওয়ার্ল্ড অফ দি আদিবাসীজ অফ ওয়েস্ট বেঙ্গল বলে একটি রিপোর্ট করা হয়েছিল 2020 সালে। এতে দেখছি যে সন্দেশখালী অঞ্চলটা যেহেতু আদিবাসী প্রধান, 25% আদিবাসী, এখানে একটা নমুনা নেওয়া হয়েছিল এবং সেখানকার লোকরা বলছেন, এই রিপোর্টে লেখা আছে, আমি তিনটে জিনিসের উল্লেখ করি। তিনটে জিনিসের মধ্যে একটাতে উল্লেখ করছেন যে আমাদের জমিগুলো নিয়ে ভেড়িতে বদল করে দেওয়া হলো। জমি খুব যে বিরাট অঙ্কের জমি তা হয়তো নয়, কিন্তু যেটুকু তার তো সেটুকুই সম্বল, সেইটা নিয়ে ভেড়িতে বদলে দেওয়া হলো। দ্বিতীয় বলছেন যে এনআরইজিএ 14 দিন কাজ করেছি, 700 টাকা ধরিয়ে দিয়ে আর টাকা দেওয়া হয়নি। তৃতীয় যেটা বলছেন, আমাকে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়ার জন্য 10,000 টাকা দিতে হয়েছে। এখন এটা সন্দেশখালীর লোকরাই এটা বলছেন 2018-19 সালে, এটা রিপোর্টটা বেরিয়েছিল 2020-তে। এখন এইটা না, পশ্চিমবাংলার আপনি যে প্রান্তে যাবেন সর্বত্র এই ধরনের একটা অর্থনীতি তৈরি হয়েছে, মানে একটা রাজনৈতিক অর্থনীতি তৈরি হয়েছে, যেখানে পার্টি এবং পার্টি ঠিকাদারি ব্যবসা এবং সমস্তটার আক্রমণের অভিমুখ হচ্ছে গরিব মানুষ। এখানে শুধু মানুষ বললে একটু ভুল হয়, মানে আমাদের একটা পার্থক্য করতে হবে। সন্দেশখালীতে যে নারীরা অত্যাচারিত হয়েছেন তারা কিন্তু খেটে খাওয়া মহিলা। এবং গ্রামাঞ্চলে দ্বিতীয় যে জিনিসটা বলবো, যে এটা পশ্চিমবাংলার একটা চিত্র, যে পশ্চিমবাংলায় যা আর্থিক অবস্থা, পশ্চিমবাংলায় এক ধরনের কিছু লোকের হাতে এক ধরনের উদ্বৃত্ত আছে, কিন্তু উদ্বৃত্তটাকে সে কোথাও নিয়োগ করবে, পুঁজি নিবেশ করবে, তার কোনো জায়গা নেই, ফলে সেটা পলিটিক্সে করে। এটা আমরা বেশ কিছুদিন ধরে দেখে আসছি এবং সেইখান থেকে মানে নেতা গড়ার একটা কারখানা পশ্চিমবাংলার রাজনীতিতে তৈরি হয়েছে। টাকা, নেতা এবং গরিব মানুষের ওপর অত্যাচার, এই একটা লাইন তৈরি হয়েছে। তৃতীয় যেটা হয়েছে, এই ক্রমে যেহেতু গরিব মানুষের এখানে এক তো হচ্ছে তাদের শিক্ষার অবস্থা ভীষণ খারাপ। পশ্চিমবাংলায় শিক্ষা নিয়ে যে দুরবস্থা, মানে এটাকে কতটা খারাপ বললে খারাপ হবে আমি জানি না, ভয়ানক খারাপ। এই সন্দেশখালীতেই আমি রিপোর্ট দেখছিলাম, 80% বাচ্চা, তারা তো গরিব বাচ্চা, দিনে তাদের 200 টাকা রোজগার, কিন্তু বাচ্চাদেরকে প্রাইভেট টিউশন দিতে হয়, নাহলে তাদের লেখাপড়া হবে না। তো এবং তারপরেও যে তাদের লেখাপড়া হচ্ছে তা নয়। 6%, 7% ছেলে মেয়ে হায়ার এডুকেশনে যেতে পারছে। এখন এই যে অবস্থা, এবং সেখানে গিয়েও তারা অনেক জায়গাতেই আমরা খবর পাচ্ছি নামটা লিখতে পারছে না। এর সঙ্গে অর্থনীতিরও একটা যোগ আছে, যে এটাকে আমরা উন্নত না করে অর্থনীতিটা হঠাৎ করে আগে অর্থনীতি হয়ে যাবে তারপর এগুলো করব, এটা হয় না, উল্টোটা হয়, যেটা সারা দেশের অভিজ্ঞতা, সারা বিশ্বের অভিজ্ঞতা, কেরল তামিলনাড়ুর অভিজ্ঞতা। এইগুলোর দিকে নজর যেহেতু দেওয়া হয়নি, ফলে যেটা হয়েছে যে আমাদের শ্রমশক্তিকে বাইরে যেতে হচ্ছে, আমরা লুজ করছি আমাদের শ্রমশক্তি, আমরা হারাচ্ছি আমাদের শ্রমশক্তি। কেরল, সেটা খারাপ জিনিস না, কেউ কেরলে গেল, কাজ পেল, সেটা খারাপ জিনিস নয়, কিন্তু যাওয়ার ফলে যেটা হচ্ছে যে এখানে স্থানীয় ক্ষেত্রে যে ওয়ার্কিং ক্লাস বলে যেটা থেকে গেল, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, যে স্থানীয় ক্ষেত্রে এখন গ্রামাঞ্চলের ওয়ার্কিং ক্লাস বলে যাকে আমরা বলি, আমরা মানে বামপন্থী লব্জতে, সেটা হচ্ছে মেয়েরাই থেকে গেলেন ওয়ার্কিং ক্লাস হিসেবে। এবং যে কারণে যেখানে যতটুকু প্রতিরোধ হচ্ছে, সেটা দুর্নীতির বিরুদ্ধে হোক, সেটা যৌন শোষণের বিরুদ্ধে হোক, এইগুলো কিন্তু উঠে আসছে মেয়েদের মধ্যে দিয়ে। এটা খুব তাৎপর্যপূর্ণ একটা ঘটনা এবং আমার ধারণা যারা গণতান্ত্রিক রাজনীতির কথা বলেন তাদের এটা লক্ষ্য করা উচিত। এবং এটাকে এই মেয়েদের ওপর অত্যাচারটা, এটা তো আমরা জানি, এটা তো খুব পুরনো দিনের কথা, তো বহু পুরনো কথা, যে এই অত্যাচারটা শুধুমাত্র যৌন কামনার ব্যাপার নয়, এটা হচ্ছে ক্ষমতার দখলদারি, আমার দখলে থাকবে। সুতরাং এই যে টেনশনটা বাড়ছে,
এটা আমার কাছে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। তৃতীয় আমি যেটা বলবো যে এই যেটা বলছিলাম যে শিক্ষার অবস্থা বা স্বাস্থ্যের দিক দিয়ে যদি আমরা দেখি, পশ্চিমবাংলায় এখন যদি বলি যে প্রায় গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা ব্যক্তি পুঁজির হাতে, সরকার বাজারের হাতে তুলে দেওয়া হয়েছে, এটা খুব ভুল বলা হবে না। আপনি পেশেন্ট পাঠান, আপনি বলছেন আমি 5 লক্ষ টাকার বিমা করে দিলাম। এই বিমাটা, এই বিমার মতন একটা কি বলবো, বিমার মতন একটা মানুষকে ছেলে ভোলানোর জিনিস আর কিছু হতে পারে না। একটা লোকের 5 লক্ষ টাকার বিমা করে দেওয়া হলো, তার কোনো অসুখে যদি 5 লক্ষ টাকা খরচ হয় সে কিন্তু সে পাবে না। এর ডিটেলগুলোতে আমি যাচ্ছি না, কিন্তু বিমাটা আদৌ কোনো সমাধান নয়। এবং এমনকি যারা বাজার অর্থনীতির কথা বলে এসেছেন, যারা বামপন্থী অর্থনীতির কথা মুখেও আনেন না, পল স্যামুয়েলসন থেকে নিয়ে কেনেথ অ্যারো থেকে নিয়ে অনেকে, তারা সকলেই কিন্তু বলেছেন যে স্বাস্থ্যকে বাজারের হাতে তুলে দেওয়া চলবে না। কিন্তু আমাদের এখানে একেবারে ভারত সরকার যেটা করছে, এখানেও সেই একই জিনিস হচ্ছে। তৃতীয় যে জিনিসটা ঘটছে, সেই জিনিসটা ঘটছে যে নেতৃত্বে, আমি যেটা বলছিলাম যে যেহেতু কিছু উদ্বৃত্ত ঘটছে, গ্রামীণ উদ্বৃত্ত ঘটছে এবং সেইটা নিবেশ করার জায়গা নেই, সেটা পলিটিক্সে নিবিষ্ট হচ্ছে, সেইখানে সেই নিবেশটা করতে পারছে যার মাসল পাওয়ার আছে বা অন্যান্য সোশ্যাল কন্ট্যাক্ট আছে। এর ফলে একটা মধ্য শ্রেণী তৈরি হয়েছে, একটা নতুন মধ্য শ্রেণী তৈরি হয়েছে। এটা কি বর্ধমান, কি হুগলি, কি সন্দেশখালী। এবং এই মধ্য শ্রেণীটা, এইটা কোনো জাতি ধর্মের প্রশ্ন নয়। এটাকে ভারতীয় জনতা পার্টি এটাকে একেবারে ধর্মের রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করছে। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক, কোনো যোগই নেই। কোনো একজন নাম হতে পারে, কোনো একজনের নাম কোনো মোল্লা হতে পারে, কোনো মিত্র হতে, কোনো মোল্লা হতে পারে, কোনো মণ্ডল হতে পারে, কোনো ঘোষ হতে পারে, কিন্তু এইটা একেবারে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। যেটা হয়েছে যে বীরভূমে কোনো মণ্ডল হতে পারেন, সন্দেশখালীতে কোনো মোল্লা হতে পারেন, বর্ধমানে কোনো ঘোষ হতে পারেন। তো একটা মধ্যম বর্গীয়, এই মধ্যম বর্গীয় যে রাজনীতিটা পশ্চিমবাংলায় যার আমদানি হয়েছে, এটা গত 10-15 বছর 20 বছর ধরে এর প্রক্রিয়া শুরু হয়েছে এবং গত 10 বছরে এটা খুবই দৃশ্যমান। সেটা হচ্ছে যে এই মধ্যম বর্গটা, এর সঙ্গে নৈতিকতার কোনো যোগাযোগ নেই। নৈতিকতাটাকে এই বর্গটা, এই রাজনৈতিক বর্গটা নৈতিকতাটাকে বাড়তি বোঝা বলে মনে করে। তাহলে এইখানে যে জিনিসটা করতে হবে, আমার মনে হচ্ছে যে রাজনৈতিক দিক থেকে যেটা খুবই করা দরকার, একটা তো ভালো কাজ হচ্ছে, কিছু প্রতিবাদ ইত্যাদি হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে লক্ষ্য করা দরকার যে আমাদের সামগ্রিকভাবে এক হচ্ছে যেগুলো মানুষের দৈনন্দিন প্রয়োজনের ব্যাপার, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা, এটাকে সামগ্রিকভাবে এই জিনিসটা নিয়ে আন্দোলন সংগঠিত করা। 2 হচ্ছে স্পেসিফিক্যালি মেয়েদেরকে ওয়ার্কিং ক্লাস হিসেবে চিহ্নিত করা এবং তার জন্য রাজনৈতিক কর্মসূচি তৈরি করা। এবং এই কতখানি তাদের দাবিটা কতখানি তীব্র হলে তবে কলকাতা শহরে 4000-5000 মহিলা এসে, মিড ডে মিল ওয়ার্কাররা এসে মিছিল করতে পারেন, যাদের মিছিল করার কোনো রকম কোনো ক্ষমতা নেই, মানে তাদের আসার ক্ষমতা নেই, তাও তারা টেনে হিঁচড়ে এখানে আসছেন। ক্ষমতা নেই এই জন্যে যে তাদের হাতে পয়সা নেই, কলকাতা আসতে পয়সা লাগে। এই যে ঘটনাটা, এটা দেখিয়ে দেয় যে একটা নতুন ওয়ার্কিং ক্লাস তৈরি হচ্ছে, যেটাকে লক্ষ্য করতে হবে। এবং তৃতীয় জিনিস হচ্ছে যে নৈতিকতা, মানে যখন অনৈতিকতাটা প্রচণ্ড প্রবল এবং উভয় পক্ষে, এখানে যারা প্রধান সংসদীয় শাসক এবং প্রধান সংসদীয় বিরোধী, নেমলি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই দুটো পার্টির সঙ্গে নৈতিকতার যেহেতু কোনো সম্পর্ক নেই, সেখানে এগুলোর বিরোধিতা করার জন্য একমাত্র অস্ত্র হতে পারে রাজনৈতিক নৈতিকতা। আমার কাছে মনে হচ্ছে যে মানে এই 3টে জিনিস আমি বলতে পারি আর কি। এই একটা জিনিস মনে হচ্ছিল শুনতে শুনতে, বা জেনারেলি মনে হচ্ছে, সেটা হচ্ছে যে
ভায়োলেন্সের প্রশ্ন, নির্যাতনের প্রশ্ন। প্রথমত এই অনিতা দিও যেটা বললে, কুমারও যেটা রেফার করলেন, যে যৌন নির্যাতন প্রচুর অভিযোগ রয়েছে এবং সেই নির্যাতনের অভিযোগ নিয়ে আবার নানা রকম প্রতি অভিযোগ আছে যে এর মধ্যে অনেকটা বানানো ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে একটি মেয়েকে বা কিছু মেয়েকে রাত্রিবেলায় যদি কোনো কাজ জোর করে করতে বাধ্য করা হয়, দিনের বেলাতেও যদি কোনো কাজ জোর করে করতে বাধ্য করানো হয়, সেটাই তো নির্যাতন। এবং সেইখানে তো এই যে পাওয়ারের কথা কুমার বলছে, এই পাওয়ারের স্ট্রাকচারটা তো ইন ইটসেলফ ভায়োলেন্ট। আসলে আমরা যখন একটা বাইরে চোখের সামনে হিংস্র কিছু ঘটে আমরা দেখে বলি তাই নিয়ে হইচই করি, কিন্তু এই গোটা জিনিসটা তো একটা ভায়োলেন্ট স্ট্রাকচারের মধ্যে আমরা রয়েছি। এবং মেয়েদের তার সব থেকে বেশি প্রতিদিনের যন্ত্রণা নিপীড়ন তাদের সহ্য করতে হচ্ছে। এবার এইটা ওই চাষের জমিতে জল ঢুকিয়ে ভেড়ি করে দেওয়া এবং জোর করে জল ঢুকিয়ে দেওয়া বা এমনকি প্রলোভন দেখিয়ে জল ঢুকিয়ে ভেড়ি করার ব্যবস্থা করা, যদি সেটাও আমি করি, তাহলে ওটার মধ্যেও তো একটা ভয়ঙ্কর ভায়োলেন্স রয়েছে। এবং যে ভায়োলেন্সটা কিন্তু লক্ষ্য করার বিষয়, এইটা কিন্তু একেবারে যাকে রুল অফ ক্যাপিটাল বলে তার সঙ্গে জড়িয়ে আছে। এই যে ভেড়িগুলো হচ্ছে, এগুলো কিন্তু কোনো ছোটখাটো একটা ইকোনমি যে ওখানে মাছের চাষ করে লোকাল বাজারে বিক্রি করব, শহরে পাঠাবো, শুধু তার ব্যাপার নয়। এইটার সঙ্গে একেবারে যাকে সার্কিট অফ গ্লোবাল ক্যাপিটাল বলে, এটা তার অঙ্গ। ফলে এই গোটা ভায়োলেন্সটাকে আসলে এই গোটা ভায়োলেন্সটা যে পারপাসটা সার্ভ করছে, সেটা হচ্ছে ওই গ্লোবাল ক্যাপিটাল, অতিকায় পুঁজি যদি বলি, তাহলে তার পারপাস সার্ভ করছে। এবং এই যে পাওয়ার স্ট্রাকচারের কথা কুমার বলছিলেন, সেই পাওয়ার স্ট্রাকচারটাকে অ্যাকচুয়ালি এখন এই গ্লোবাল ক্যাপিটাল নানাভাবে রুল করছে। সে ওটার মধ্যে দিয়ে এই স্ট্রাকচারটাকে মেনটেন করে যাচ্ছে এবং তার ফলে এইখানে নৈতিকতার কোনো প্রশ্ন, কোনো বিচার, এরা কোনো জায়গায় থাকছে না। কারণ কি করে আমি প্রফিটটাকে জেনারেট করতে পারবো, কি করে আমি সারপ্লাসটাকে বাড়াবো এবং সেই সারপ্লাসটা আমি যত সম্ভব বেশি অ্যাপ্রোপ্রিয়েট করতে পারবো, এইটা পুরো এই ইকোনমিটা আসলে একটা আমার কাছে একটা ভায়োলেন্ট ইকোনমি। এবং এটার মধ্যে দুটো দিক আছে, যাকে পুরনো এবং খুব ইম্পর্টেন্ট মার্ক্সীয় পরিভাষায় যাকে আমরা প্রিমিটিভ বা অরিজিনাল অ্যাকিউমুলেশন বলতে পারি, এটা তার গল্প। এবং তার সঙ্গে সঙ্গে মেয়েদের ক্ষেত্রে এবং সাধারণভাবে পশ্চিমবঙ্গের অধিকাংশ আমার ধারণা শ্রমজীবী মানুষের ক্ষেত্রে তাদের উপর যে এক্সপ্লয়টেশনটা ঘটে, সেটা আসলে সুপার এক্সপ্লয়টেশন। এটাকে শুধু এক্সপ্লয়টেশন বললে হবে না, এটা তাদের মানে সাবসিস্টেন্সটুকুও না দিয়ে তাদের কাছ থেকে সারপ্লাসটাকে অ্যাকোয়ার করে নেওয়ার যে সিস্টেম, সেইটা। এবার এটার থেকে দ্বিতীয় একটা কথাতে আসা দরকার বলে খুব মনে হয়, সেটা হচ্ছে যে আমরা যে শাসকদের দেখছি, শাসক পুরোনো একটা গানের কথায়, 90-এর দশকের গানের কথায় বললে, শাসক যে রঙেরই হোক ভয়ানক, জানি আমরা সেটা, আমরা দেখেওছি, সেটা আগেও দেখেছি, নতুন কিছু নয়। কিন্তু এখন আমরা যে শাসকদের দেখছি, সেটা কেন্দ্রে এবং রাজ্যে উভয়তই, সেই শাসকদের কাছ থেকে এই যে ফান্ডামেন্টালি যে একটা অন্যায়, যেটাকে রুল অফ ক্যাপিটাল বলছি, সেইটার বিরুদ্ধে কাজ করার কোন রকম ভরসা করতে পারি না। কারণ তারা তো একেবারে আদর্শগতভাবে ক্যাপিটালের সাম্রাজ্যটাকেই তারা ক্রমাগত বিস্তার করার দায়িত্ব নিয়েছেন, নানাভাবে করে চলেছেন। সুতরাং এইখানেই ওই গণসংগঠন, বিশেষ করে খুব সোজা করে বললে বামপন্থী দল এবং বামপন্থী গণসংগঠনের একটা মস্ত বড় দায়িত্ব আছে। এবার আমাদের এটা, আমি একটু দুর্ভাগ্যের কথাই বলবো, যে একই সঙ্গে দুটো জিনিসই আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে, শুধু আবারও বলছি, শুধু সন্দেশখালীর প্রশ্নে নয়, সাধারণভাবে পশ্চিমবঙ্গের সমস্ত সংকটের ক্ষেত্রে, সমস্যার ক্ষেত্রে, হিংস্রতার ক্ষেত্রে বামপন্থী প্রতিরোধ আমরা দেখছি, এমন নয় যে দেখছি না। যতটা দেখার কথা ছিল তার থেকে অনেক কম দেখছি, কিন্তু দেখছি। কিন্তু দেখছি বলি আমরা এসেছি, একদম সেজন্যই বলছি যেটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা দেখছি। কিন্তু এই প্রতিরোধটাকে সম্ভবত আরো অনেকগুলো স্তরে উত্তীর্ণ করা দরকার। কারণ এখনো অবধি যেটা ঘটছে, সেটা হলো কোথাও অন্যায় হলে, দুর্নীতি হলে, কোথাও হিংসা, ক্ষমতার হিংসা, সেখানে একটা চন্দ্রমূর্তি ধারণ করলে তখন একটা প্রতিরোধ হচ্ছে, কিছুটা প্রতিবাদ হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি একটা কথা বলি। আমি বলছি যে কোনো একটা ক্রিয়া ঘটলো, তার প্রতিক্রিয়াতে কিছু হচ্ছে, কিন্তু এমন কিছু আমাদের করতে হবে, এবং এটা শুধু রাজনৈতিক দল নয়, মানে আমাদেরও ভূমিকা আছে, এটা করতে হবে যাতে
শাসককে তার প্রতিক্রিয়ায় কিছু করতে হয়, উল্টোটা। অর্থাৎ কর্মসূচিটা যেন শাসকরা ঠিক না করে দেয়, এইটার দিকে আমাদের কি করে খেয়াল রাখবো আমি জানি না, এটা খুব সহজ নয়। হ্যাঁ, না খুব ইম্পর্টেন্ট কথা। সেখানে অ্যাকচুয়ালি এই আপনি যে মেয়েদের আন্দোলনগুলোর কথা বলছিলেন, যেমন মিড ডে মিল ওয়ার্কার তাদের যে আন্দোলন, মানে এটা তো সত্যি গত 2 বছর ধরে দেখা গেল যে কিভাবে একটা আন্দোলন তৈরি করতে হয়, একেবারে নিচের তলা থেকে তৈরি হয়ে উঠলো, এবং তাতে যে কাজ হয় না তাও তো এখন আর বলতে পারবো না, কাজ তো হলো। ওই যে 500 টাকাকে 1000 টাকা বাড়ানো, এটা এমনিতে মনে হয় সামান্য, এবং খুব সামান্যই। এখনো 1000 টাকা বাড়ানোর পরে তারা মাসে যিনি 10 টাকা, দিনে 10 টাকা পেতেন, তিনি দিনে 20 টাকা পাবেন, বড়জোর। ওটা কি কোনো টাকা? কিছুই নয়। কিন্তু যদি এই একটা আন্দোলনের চাপ না থাকতো, তাহলে এই 500 থেকে 1000 হতো না। 12 বছরে হয়নি, 12 বছরে হয়নি, আজকে 12 বছর পরেই প্রথম হলো। এবার তার মানে আন্দোলনের প্রয়োজন এবং আন্দোলন নিচের তলা থেকে গড়ে তোলা, এর একটা বিরাট দরকার আছে। এটাও খুব সিগনিফিকেন্ট লক্ষ্য করলাম যে এই বাজেটের এই 500 থেকে 1000 হওয়ার পরেই নতুন করে আবার প্রথমত মিড ডে মিল ওয়ার্কাররাও সেটা বলেছেন যে আমাদের আন্দোলন চলতে থাকবে, আমরা আরো চাপ দেব, এবং একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী তারাও কিন্তু এই আন্দোলনের একটা নতুন করে একটা তাদের মিড ডে মিল ওয়ার্কাররা একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। বলছেন আমাদের না হয় 500 টাকা বাড়লো, কিন্তু বাচ্চাদের খাবারের জন্য যে বাজেট, যে বরাদ্দ, সেইটা না বাড়ালে আমরা কি করে তাদের মুখে খাবার তুলে দেবো? এখানে অ্যাকচুয়ালি মেয়েদের ভূমিকাটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা খুব শিক্ষণীয়, খুব শিক্ষণীয়। এই যে নৈতিকতা বারবার বলছি এই কারণে, এইখান থেকে এই রাজনৈতিক নৈতিকতার জায়গাটার থেকেই দেখতে গেলে বোঝা যায় যে আমাদের সকলের বামপন্থী গণসংগঠনের দলের বিশেষ করে এইটার থেকে এই জিনিসটা বোধহয় আরো অনেকটা কিছু শেখার আছে, যে শুধু একটা দাবি নিয়ে আন্দোলনের প্রশ্ন নয় এটা, যে শুধু আমার টাকাটা বাড়ালে হবে না, বাচ্চাদের মিড ডে মিলের টাকা বাড়াতে হবে, শিক্ষা খাতে খরচ বাড়াতে হবে, যেটা বামপন্থীরা বলছেন না, একেবারেই বলবো না, কিন্তু এইটাকে সম্ভবত আরো জোর দিয়ে বলা দরকার। এইটা আমার